নমস্কার, চলো কিছু জানি চ্যানেল আপনাদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে চলেছে। বন্ধুরা, আমরা জানি যে গাছের বেসিক খাদ্য কি? নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটে খাদ্য হচ্ছে গাছের বেসিক খাদ্য, এবং তার সঙ্গে পরবর্তী যে গাছের যে আরও 13-14টা খাদ্য দরকার লাগে গাছকে সুস্থভাবে বাড়িয়ে তোলার জন্যে। আর গাছ সুস্থভাবে বেড়ে উঠলে পরেই গাছের বৃদ্ধির বিকাশ ঘটবে, গাছের ফল ফুল ভরে উঠবে, এ আমরা সকলে জানি। কিন্তু অধিকাংশ মানুষই আমরা ভুল করে ফেলি, গাছের বেসিক খাদ্যের উপরে নজর দিই না। আর এই বেসিক খাদ্যের উপরে নজর না দেওয়ার জন্যেই গাছ আমাদের কি হয়, প্রথম থেকেই বাধাগ্রস্ত হয়ে যায়। তারপরে আমরা যত রকমই খাবার দেওয়ার চেষ্টা করি, তখন আমরা ওটাকে ঠিক মতন রিকভার করাতে পারি না। তো আপনাদের আমি বারবার বলেছি, গাছের কষ্ট গাছ বুঝিয়ে তোলে তার পাতার মধ্য দিয়ে। সেই রোগ ভোগের ব্যাপার বলুন আর গাছের খাদ্যের অভাবের জনিত ঘটনাই ঘটুক, গাছ বুঝিয়ে দেবে তার কি খাদ্যের অভাব হচ্ছে আর কি ধরনের রোগকে সে ভুগছে, সে পাতায় পরিষ্কার করে ফুটিয়ে তুলবে। তো আমরা যদি পাতা দেখে প্রথম থেকেই বুঝতে পারি যে গাছের কি খাদ্যের অভাব এবং কি ধরনের নিউট্রিয়েন্টসের প্রয়োজন এবং কি ধরনের রোগে আক্রান্ত হয়েছে, ওই পাতা দেখে আমরা বুঝে ফেলতে পারি, তাহলে গাছকে প্রথম অবস্থাতেই আমরা রক্ষা করতে পারব। চলুন আর দেরি করব না, আপনাদের সাথে আলোচনায় আসা যাক এই নাইট্রোজেন অভাব হলে গাছের কি ক্ষতি হতে পারে, আর ফসফরাসের অভাব হলে গাছের কি ক্ষতি হতে পারে, কি দেখে বুঝবো গাছের ফসফরাসের অভাব হয়েছে, এবং পটাশিয়ামের অভাব কি দেখে বোঝা যায় যে গাছের পটাশিয়ামের অভাব হয়েছে, এবং সেই পটাশিয়ামের অভাব আমরা রাসায়নিকভাবে বা জৈবভাবে কিভাবে পূরণ করতে পারি দেখে নেওয়া যাক। আসুন দেখে নেওয়া যাক। এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু সবুজ, সমস্ত পাতায় কিন্তু সবুজ এবং গাছটা বেশ ঝোপালো হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই গাছটা কিন্তু নাইট্রোজেনের অভাব নেই। কেন আমরা জানি নাইট্রোজেন কি করে? কেন আমরা জানি নাইট্রোজেন ক্লোরোফিল অণুর অংশ, যা উদ্ভিদকে সবুজ রং দেয় এবং বেড়ে তুলতে সাহায্য করে। আবার দেখুন, এই যে পাশের গাছটা দেখছেন, এটা একটা জবা গাছ। দেখছেন এই গাছটার সমস্ত পাতায় ফ্যাকাশে হলদে হয়ে গেছে এবং এর মধ্য শিরা সবুজ রয়েছে এবং পার্শ্ব শিরাগুলো সবুজ রয়েছে। গাছের পাতা যে ফ্যাকাশে হয়ে যাওয়া বা হলদেটে হয়ে যাওয়া, এটা যে শুধু নাইট্রোজেনের অভাব হলেই হয় না, এটা ম্যাগনেসিয়ামের অভাব হলেও হতে পারে, আয়রনের অভাব হলেও হতে পারে। তো ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাব নিয়ে এর আগে আমি ভিডিও করেছি, আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। তবে আজকের বিশেষ আলোচনা যেহেতু গাছের বেসিক খাদ্য এনপিকে মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, আজকে আমি আলোচনা করব যে এই যে পাতার বিবর্ণতাটা যে হয়েছে, এইটা নাইট্রোজেনের অভাবেই হয়েছে। এই নাইট্রোজেনের অভাবটাকে পূরণ করতে গেলে আমরা দুই ভাবে এটাকে করতে পারি। এক হচ্ছে আমরা ইউরিয়া সার ব্যবহার করতে পারি। এই ইউরিয়া সারটা হচ্ছে নাইট্রোজেনের একটা উৎস। ইউরিয়া সারটা হচ্ছে একটা কেমিক্যাল সার, এতে নাইট্রোজেন 46% আছে। তো এইটাকে আমরা গাছে ব্যবহার করতে পারি নাইট্রোজেনের অভাব পূরণের জন্য। এই যে গাছটা দেখছেন, এই টবে চারধারটা মাটিটাকে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে, ব্যবহারের আগে খুঁচিয়ে নিতে হবে। এটা একটা 12 ইঞ্চি আমার টব। এখানে কি করতে হবে না, এক চায়ের চামচের 1 চামচ ইউরিয়া সার এই টবের গাছের গোড়ায় যেন না যায়, টবে চারধারের মাটিতে দিয়ে ভালো করে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে। দিলে পরে দেখা যাবে যে গাছ সবুজ হবে, ঘন পাতা সবুজ হবে, গাছের ক্লোরোফিল তৈরি হবে, গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। এছাড়াও এই ইউরিয়া সারকে আমরা 1 লিটার জলের সাথে হাফ চামচে ইউরিয়া সার গুলে গাছের পাতাতে আমরা স্প্রে করে দিতে পারি। তাহলে গাছ কি করবে, গাছের পাতার পত্ররন্ধ্রের মাধ্যম দিয়ে খুব দ্রুত
নাইট্রোজেনটাকে গাছের সমস্ত জায়গায় পৌঁছে দিতে পারবে। এ তো গেল রাসায়নিকভাবে নাইট্রোজেন এর পূরণ করার একটা উৎস ইউরিয়া সার। এইবারে যদি জৈবভাবে নাইট্রোজেন দিতে চান, তাহলে জৈবভাবে নাইট্রোজেন আমরা কিসে বেশি পাবো? এক হচ্ছে আপনারা পাবেন ভার্মি কম্পোস্ট। এই যে দেখছেন, এই ভার্মি কম্পোস্টে কিন্তু আপনারা নাইট্রোজেনের পরিমাণ ভালো মাত্রায় পাবেন। এই ভার্মি কম্পোস্ট আপনারা জৈবভাবে ইউরিয়ার পরিবর্তে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। আপনারা দিতে পারেন কাউ ডাং। বহু প্রাচীনকাল থেকে এর ব্যবহার হয়ে আসছে, হবে তত ভালো হবে। যদি 1 বছর থেকে 1.5 বছরের শুকনো ঘুঁটে হয়, এই ঘুঁটেকে গুঁড়ো করেও আপনারা নাইট্রোজেনের উৎস হিসাবে, জৈব হিসাবে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো কম্পোস্ট, মানে ওয়েস্ট কম্পোস্ট যেগুলো থাকে আমাদের ঘরে ব্যবহার, খাওয়া দাওয়ার পরে যে উচ্ছিষ্ট অংশগুলো আমরা পচিয়ে কম্পোস্ট বিনে পচিয়ে রেখে সার তৈরি করি, সেই ওয়েস্ট কম্পোস্ট বা রান্নাঘরের কিচেন কম্পোস্ট, এটাও আপনারা ব্যবহার করতে পারেন জৈব নাইট্রোজেন হিসাবে। নাইট্রোজেন সারটা প্রয়োগ করলে কি হবে? গাছ ঝোপালো হবে, যার গাছ বেড়ে উঠবে, গাছ ঘন সবুজ হবে, গাছে ক্লোরোফিল তৈরি হবে পাতায়, গাছ বৃদ্ধি পাবে। কিন্তু গাছ যখনই বৃদ্ধি পাবে, তো তার কাণ্ডটাকে বা ভিত মানে শেকড়টাকে মজবুত করার প্রয়োজন। নাহলে ঝড় হলে পরে গাছ নেতি যাবে, অধিক বৃষ্টি হলে গাছ মাটিতে ঝুঁকে পড়বে, গাছ সতেজভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলবে। তো সেই গাছ যাতে, গাছের শেকড় যাতে শক্ত হয়, গাছের কাণ্ড যাতে মজবুত হয়, গাছ যাতে সঠিক সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য আমাদের ফসফরাসের প্রয়োজন। কেন? গাছকে আপনি ঝোপালো, ঝাঁকালো, শক্তিশালী করে দিলেন, কিন্তু তার পায়ে জোর নেই, দাঁড়াতে পারছে না, তাহলে গাছ ফল দিতে পারবে না, ফুলও দিতে পারবে না, গাছ ঝুঁকে পড়বে। তো এই ঝুঁকে পড়ার হাত থেকে শেকড় বৃদ্ধির জন্যে, গাছের শেকড় যত বৃদ্ধি পাবে, শেকড় মজবুত যত হবে, গাছ মাটি কামড়ে শক্ত হয়ে ধরে থাকবে এবং শেকড় থেকে পুষ্টিমূল্য সংগ্রহ করে গাছ সমস্ত জায়গাতে গাছ মানে পাঠিয়ে দিতে পারবে, গাছ শক্তিশালী হবে, গাছ ফল দিতে সাহায্য করবে। তো সেই জন্য আমাদের ফসফরাসের প্রয়োজন। তো আমরা রাসায়নিকভাবে সিঙ্গেল সুপার ফসফেট সার ব্যবহার করতে পারি। তখন কি করব? নাইট্রোজেন দিয়ে তো গাছটাকে বাড়িয়ে দিয়েছি, নাইট্রোজেন সারের মাত্রাটাকে কমিয়ে নিয়ে এসে ফসফরাস সারের মাত্রাটাকে বাড়াতে হবে। আপনাদের আগেই বলেছি যে এনপিকে সারটা কখন কোন সময়ে দিতে হবে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে, তবে গাছ বেড়ে উঠবে, গাছের কাছ থেকে ঠিক মতন ফুল ফল পাবে। যখনই ফুল করে ফেলবেন, গাছ কিন্তু হয় বেড়ে উঠবে, ফুল ফল দেবে না। আপনি বলবেন গাছ আমার 3 বছরের গাছ, 4 বছরের গাছ, ফুল আসছে না, ফল আসছে না, গাছ কিন্তু বেড়ে উঠেছে। গাছ বেড়ে উঠবে, আপনি নাইট্রোজেন খাবার দিয়ে গেছেন, ওকে ফসফরাস দেয়নি, পটাশিয়াম দেননি, গাছ ঝুঁকে পড়েছে, নেতি পড়েছে, গাছ দাঁড়িয়ে থাকতে পারছে না। এই সময়ে সময়ে গাছকে দিতে হবে, এটাই আপনাদের আজকে আমি জানাচ্ছি। তো নাইট্রোজেনের পরে গাছটাকে শক্ত করবার জন্য আমাদের ফসফরাস দিতে হবে। এই ফসফরাসটা কখন কিভাবে দেবো? গাছের গোড়ার মাটিটাকে খুঁড়ে নিতে হবে। যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয়, এই 4 চামচের 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মাটির 4 ধারে দিয়ে, মাটি চাপা দিয়ে জল দিয়ে, যখনই কুঁড়ি আসা শুরু হয়ে যাবে, তখন একে পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে। সে রাসায়নিক পটাশিয়ামই দিন আর জৈব পটাশিয়াম দিন। কেন? এই কুঁড়িকে পটাশ না দিলে পরে কুঁড়ির থেকে ফুল প্রস্ফুটিত হবে না, হলেও কুঁড়ি ঝরে যাবে, বা ফুল হলো ফুলের আকার বা ফলের গুণগত মান ঠিক থাকবে না। তো এই ক্ষেত্রেই আমাদের যখন কুঁড়ি আসবে করছে, তখন আমাদের পটাশিয়াম জাতীয় সার গাছকে দিতে হবে। এছাড়াও লক্ষ্য করুন, অন্য ধরনের সিমটমসও দেখা যায় পটাশিয়াম অভাব হলে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন কিছু সবুজ পাতা রয়েছে, আবার কিছু পাতা হলদেটে ফ্যাকাশে ভাব এসে যাচ্ছে, এবং পাতার ওপর থেকে পুড়ে যাওয়ার মতন, জং ধরার মতন লক্ষ্য করছেন, ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে। এটা যদি প্রথম অবস্থায় এর
সুরাহা না করা যায়, তাহলে আস্তে আস্তে দেখছেন সমস্ত পাতাই এরকমভাবে ছোপ 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 দাগে পরিণত হচ্ছে, এবং একটা সময় আসবে তখন গাছটা মারা যাবে, গাছটাকে আর বাঁচানো যাবে না। তো এটাও কিন্তু পটাশিয়ামের অভাব। তো এই গাছটাতে এক ধারে যেমন নাইট্রোজেনের অভাব দেখা দিচ্ছে, এক ধারে আবার পটাশিয়ামের অভাব দেখা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের দু রকমের ট্রিটমেন্ট এই গাছটার জন্য করতে হবে। এই যে দেখছেন এই পটাশিয়াম আমরা দুভাবে দিতে পারি কেমিক্যাল। এটা হচ্ছে এমওপি, মানে মিউরেটিক অফ পটাশ, লাল পটাশ, এটাকেও আমরা দিতে পারি, বা সাদা পটাশ এসওপি থাকে সেটাকেও আমরা দিতে পারি। যেটা হাতের কাছে আপনারা পাবেন কেমিক্যাল পটাশিয়াম হিসাবে, লাল পটাশও দিতে পারেন, সাদা পটাশও দিতে পারেন। তো কিভাবে দেবেন না, যখনই গাছের কুঁড়ি এসে যাচ্ছে আবার আসবে করছে, তখন কিন্তু নাইট্রোজেন আর ফসফরাসের মাত্রাটাকে আবার কমিয়ে দিতে হবে। নাইট্রোজেন ফসফরাসের মাত্রাটাকে কমিয়ে নিয়ে এসে পটাশিয়ামের মাত্রাটাকে বাড়াতে হবে। কেন বাড়াতে হবে না, গাছে ফুল আসা কুঁড়ি আসার সময় এসে গেছে। এখন যদি পটাশিয়ামটা না দিতে পারেন, তাহলে গাছ তার রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে পারবে না। গাছে পোকামাকড় আক্রান্ত বা পরিবেশগত ব্যাপারে যখন আবহাওয়ার পরিবর্তন হবে, গাছের ক্ষতি হবে, গাছ সেই ক্ষতিটাকে সহ্য করতে পারবে না যদি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না তুলতে পারে। তো পটাশিয়াম দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন গড়ে তুলবে, আর কি করবে, ওই ফুলগুলোকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে, ফুল ফলকে ধরে রাখতে সাহায্য করবে, ফুল ফলের গুণগত মানকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই এই পটাশিয়াম আমরা একইভাবে গাছের যদি বয়স অনুপাতে আর টব অনুপাতে, যদি ছোট গাছ হয় 6 ইঞ্চি টব হয়, তাহলে টবের চারধারের মাটিটা খুঁড়ে নিয়ে আপনার 4 চামচে, হাফ চামচে লাল পটাশ বা সাদা পটাশ দিয়ে মাটি চাপা দিয়ে দিতে পারি, বা সাদা পটাশ বা লাল পটাশ 1 চামচে 1 লিটার জলের সাথে মিশিয়ে ফলিয়া স্প্রের মাধ্যমে গাছের পাতায় আমরা স্প্রে করে দিতে পারি। তাতে গাছ তার সমস্ত জায়গায় পটাশিয়াম পৌঁছে দিতে পারে। এইবারে রাসায়নিক বাদ দিয়ে যদি বলেন আমরা জৈবভাবে কিভাবে পটাশিয়াম সার গাছকে দিতে পারি। জৈবভাবে গাছকে পটাশিয়াম সার আমরা কাঠের ছাই বা পাতার ছাই, কাঠ পোড়ানো ছাই বা পাতা পোড়ানো ছাই থেকেও আমরা পটাশিয়াম দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এটাও গাছের খাদ্য পটাশিয়াম, এতে পটাশিয়ামের পরিমাণ প্রচুর রয়েছে। যদি রাসায়নিকভাবে না দিতে চান, তাহলে আপনারা কাঠ পোড়ানো বা পাতা পোড়ানো ছাই আপনার একইভাবে গাছের টবের চারদিকটা একটু খুঁড়ে নিয়ে, মানে যদি 10 ইঞ্চি 12 ইঞ্চি টব হয়, তাহলে হচ্ছে 1 চামচে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবেন। এটা গাছের বয়স অনুপাতে এবং টব অনুপাতে এর পরিমাণটাকে বাড়াবেন কমাবেন। জৈবভাবে পটাশিয়ামের সোর্স অন্য দিক দিয়েও দিতে পারে। আমরা যে কলা খাই, কলা খেয়ে কলার খোসা ফেলে দিই, ওই কলার খোসাটাকে যদি ছোট ছোট করে কেটে আপনারা একটা জলে ভিজিয়ে রাখেন, ওটাকে 4-5 দিন ভিজিয়ে নিয়ে সেই জলটাকে ছেঁকে গাছের টবের মাটিতে দিতে পারেন, বা গাছের পাতা স্প্রে করতে পারেন। গাছে যতটা পটাশিয়ামের প্রয়োজন সেই মতন গাছের চাহিদা অনুযায়ী পটাশিয়াম প্রয়োগ করা যেতে পারে, যার ফলে গাছের পটাশিয়াম গাছ পাবে এবং ফল ফুল দিতে সাহায্য করবে, এবং ফল ফুল ঝরে যাবে না, এবং ফল ফুলের গুণগত মান আকার বাড়বে, এবং গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতার থেকে হাত থেকে রক্ষা করবে। এইভাবেও দিতে পারেন। বা কলার খোসাকে শুকিয়ে নিয়ে, এই যে দেখছেন কলার খোসাকে শুকিয়ে নিলেন, শুকিয়ে নিয়ে কুচো কুচো করে কেটে ব্লেন্ডারে মিক্সড করে মানে আবার ডাস্ট করে নিয়ে রেখে দিতে পারেন। সারা বছর ধরেও এই কলার খোসার মানে ডাস্ট আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের সত্যি ভালো লাগে, আর আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের কাজে লাগবে, তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ ভিডিওটা দেখে একটু লাইক দেবেন। কারণ আপনাদের কাছ থেকে যত বেশি লাইক আমি পাবো, আমার ভিডিও করার প্রবণতা বাড়বে, এবং আগামী দিনে আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমি পারবো। আর যদি ভালো লাগে, যদি মনে করেন যে এটা কারোর না কারোর কোনো কাজে লাগতে পারে, তাহলে আপনাদের কাছে আর একটা ছোট্ট অনুরোধ করব, আপনাদের যে সমস্ত
বন্ধু বান্ধব রয়েছেন, বিশেষ করে বাগান প্রেমী, ছাদ বাগান করেছেন, তারা অনেকে জানেন না যে এনপিকে সারটা কি এবং এনপিকে সারটা কখন গাছে দিতে হয় এবং ঠিক সময় দিলে পরে গাছের উন্নতি করানো যায়। তো তারাও জানতে পারবে। প্লিজ পারলে, সম্ভব হলে তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা এসেছেন, যারা দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে, হাত বাগানের উপরে নতুন ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখুন। বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনগুলো আশা করি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।